প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। লকডাউনের মধ্যে দেশব্যাপী যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা সরকারের, আমরা তা পরিপূর্ণ মেনে চলব, নিজেদেরকে সুরক্ষিত করব। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আজকের পাঠ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী ক্লাস 4। তো এই যে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী নিয়ে এর আগে আমি আরো 3টি ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা কি করব, তার চতুর্থ ধাপে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণীর যে ক্লাসটি আমরা নিতে চাচ্ছি, সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের এর আগে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কিভাবে হয় শিখেছি, আমরা শিখেছি মোট লাভ নির্ণয় কিভাবে করতে হবে সেগুলো শিখেছি, এবং বিভিন্ন রকমের খরচগুলো, ব্যয়গুলোকে ক্লাসিফিকেশন করতে শিখেছি। যেমন আমরা শিখেছি পরিচালন খরচ, আমরা শিখেছি প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, অপরিচালন খরচ, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো আমরা শিখেছি। আজকে আমি যে অঙ্কটি তোমাদের সাথে আলোচনা করব, একটি অঙ্ক, একটি প্রশ্ন আমি তোমাদের সাথে সমাধান করতে চাই, এবং সেই লক্ষ্যে আমি আহ্বান করব তোমরা যে যেখানেই আছো না কেন, খাতা কলম একটু হাতে নাও এবং স্কেল, ক্যালকুলেটর, পেন্সিল এটুকু হাতের কাছে নাও। তাহলে আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দর করে উপভোগ করতে পারবে, এবং আমার সাথে তোমরাও কি করবে, এই অঙ্কটি করবে। আমি কিন্তু প্রত্যেকটা আইটেম একাধিকবার রিপিট করব, এবং কিছু কিছু বিষয় যেগুলো না হলে নয় সেগুলো আমি বোর্ডে লিখে দিব, এবং তার উপর বেস করে আমরা প্রশ্নটি সমাধান করব। তাহলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি আগে। আর এরই মধ্যে তোমরা আশা করছি কাগজ কলম, ক্যালকুলেটর, পেন্সিল এবং স্কেল হাতে নিয়েছ। আমরা তাহলে একটি প্রশ্ন সমাধান করতে যাই। আমরা যে প্রশ্নটি আলোচনা করতে চাই, যে বিষয়টি নিয়ে ডিসকাস করব, যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, সে কোশ্চেনটি হলো, তোমার একটি প্রশ্নের মধ্যে কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশনের উপর বেস করে আমরা এখন ব্যাটের ফাংশনটি শিখব। তো কি কি ইনফরমেশন আছে আমি ইনফরমেশনগুলো একটু এখানে আগে লিখে নেই, তারপরে আমরা কি করব, আমরা এখন ভ্যাট চলতি হিসাব করব। ব্যাট চলতি হিসাব এটি আমরা প্রস্তুত করব। আমরা আসলে আজকে কি শিখবো, ব্যাট চলতি হিসাব শিখব। তো ব্যাট চলতি হিসাব করার জন্য আমাদের প্রথমে একটি ছক করতে হবে, ঠিক আছে? আমাদের একটি ছক করতে হবে, সেই ছকটি আমরা আগে করে নেই। প্রথমে যে গড়টি হবে সেটি তারিখ। তারিখ, তারিখের পরে আমরা লিখব কি, বিবরণ। তারিখের পরে একটি গড় হয়, সেটা বিবরণ। তারপরে একটা হয় ডেবিট টাকা, আরেকটি হয় ক্রেডিট টাকা। তারপরে এখানে হয় ব্যালেন্স। এখানে কি হয়, ব্যালেন্স। ব্যালেন্সকে আমরা আবার দুই ভাগে ভাগ করব, একটা ডেবিট ব্যালেন্স, আরেকটি হলো আমাদের ক্রেডিট ব্যালেন্স। এইটা টাকা, এখানেও টাকা। ডেবিট টাকা, এটা হলো আমাদের ক্রেডিট টাকা। আর এই ঘরের নাম আমরা কি দিয়েছি, বিবরণ। তাহলে এই যে ব্যয় চলতি হিসাব, ব্যয় চলতি হিসাবে একটা ছক আমরা করলাম। এই ব্যয় চলতি হিসাবের ছক আমরা করেছি, এর মাধ্যমে আমরা এখন
শিখবো যে কিভাবে ব্যাট চলতি হিসাবটা করতে হয়। আমরা কিন্তু ছক করেছি আগে। হ্যাঁ, ব্যাট চলতি হিসাবে ছক আমরা করেছি। তোমরা দেখে দেখে সবাই খাতায় তুলে ফেলো এই ছকটি। ব্যাট চলতি হিসাবে ছক তুলে ফেলো। তারপরে আমরা কিছু ইনফরমেশন এখন দিব, তোমাদের সাথে শেয়ার করব। সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা ব্যাট চলতি হিসাবটি করব। তো ব্যাট চলতি হিসাব করার জন্য যে ইনফরমেশনগুলো আমরা চাই সেগুলো কি কি? যেমন ধরো কোনো একটা উদ্দীপকে কোনো একটা প্রশ্নে কি আছে? পণ্য ক্রয়, পণ্য ক্রয় আছে, আর বলা আছে 15% ব্যাট সহ। পণ্য ক্রয় 15% ব্যাট সহ, এটি বলা আছে প্রশ্নে। তো পণ্য ক্রয় 15% ব্যাট সহ আছে কত টাকা? 38,500 টাকা। ঠিক আছে। আর আছে পণ্য বিক্রয়, এখানেও বলা আছে 15% ব্যাট সহ। পণ্য বিক্রয় 15% ব্যাট সহ, এটি আছে 60,000 টাকা। 60,000 টাকা। এখন লক্ষ্য করো, এখানে এই দুটো আইটেমের মধ্যেই আমরা দেখি বলা আছে ব্যাট সহ। তো ব্যাট সহ যদি থাকে, এই যে ব্যাট সহ যদি থাকে, তাহলে কি করতে হয়? ব্যাটটাকে ক্রয় থেকে পৃথক করতে হয়, এবং ব্যাটকে বিক্রয়ের সাথে আছে, সো বিক্রয় থেকেও ব্যাট কি করতে হবে? পৃথক করতে হবে। তাহলে আমি ব্যাট কি করব? ক্রয় থেকেও পৃথক করব, বিক্রয় থেকেও পৃথক করব। এই হলো আমার একটা প্রাইমারি ধারণা। আরেকটু আমাকে ভাবতে হবে যে ক্রয় থেকে এবং বিক্রয় থেকে যদি ব্যাটটা আমি পৃথক করি, সেটি করার আগে আমাকে দেখতে হবে ক্রয়ের সাথে এবং বিক্রয়ের সাথে আরো কোনো নতুন আইটেম আছে কিনা। আমি ধরে নেই এখানে আরো কিছু আইটেম আছে, যেমন এখানে ধরে নাও যে বিক্রয় ফেরত আছে, বিক্রয় ফেরত আছে। ধরে নাও ক্রয় ফেরত আছে। হ্যাঁ, ক্রয় ফেরত আছে, বিক্রয় ফেরত আছে। এরকম ক্রয় ফেরত বিক্রয় ফেরত যদি থাকে, তাহলে আমরা কি করব? আমরা যদি ক্রয় ফেরত থাকে, তাহলে ক্রয় ফেরত ক্রয় থেকে কি করব? মাইনাস করে দিব। যদি বিক্রয় ফেরত থাকে, তাহলে বিক্রয় ফেরত কি করব? বিক্রয় থেকে মাইনাস করে দিব। তো আমরা ধরে নিচ্ছি যে ক্রয় ফেরত আছে 4,000 টাকা। ক্রয় ফেরত আছে 4,000 টাকা। আর বিক্রয় ফেরত আছে 8,250 টাকা। 8,250 টাকা। ওকে। আর আমার সমন্বয়ে কিছু ইনফরমেশন আছে। সমন্বয়ে কি আছে? সমন্বয়ে বলা আছে যে আমি কিছু কলকবজা ক্রয় করেছি যা ভুলবশত ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, তো কলকবজা ক্রয় আমি একটু লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যে 30/9/18 এত তারিখে 3,000 টাকার কলকবজা ক্রয় করা হয়েছে, যা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে। কি হলো এখানে? যে আমি 30 সেপ্টেম্বর 2018 এই তারিখে আমি 3,000 টাকার কলকবজা ক্রয় করেছি, যা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো কলকবজা ক্রয় করা হলে, কলকবজা যদি আমি ক্রয় করি,
এই যে এখানে আমরা বলছি যে কলকবজা ক্রয়, তো কলকবজা ক্রয় করেছি যা কি আছে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে। তো কলকবজা ক্রয় এটি তো কলকবজার সাথে যুক্ত থাকার কথা। কলকবজা ক্রয় এটি একটি সম্পদ। তো সম্পদ যদি হয় আমরা জানি যে সম্পদ এটি সম্পদের সাথে বেড়ে যাবে, সম্পদের সাথে ইনক্লুড থাকবে। এখানে কি হয়েছে যে বলেছে যে ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তো ক্রয় তো ব্যয় হিসাব আমরা ধরি। তো ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে কি আছে এটি ভুল আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই ভুলটাকে সংশোধন করতে হবে, এই সমন্বয়কে সংশোধন করতে হবে। তাহলে আমি এখন যে কাজটি করব সেটি হলো কিছু রাফ ওয়ার্ক আমি করে নিব। যেমন আমি এখানে ক্রয় দেখতে পাচ্ছি ৩৮৫০০, আর এখানে দেখতে পাচ্ছি ক্রয় ফেরত আছে ৪০০০। এখানে আমি দেখতে পাচ্ছি ৩০০০ টাকার কলকবজা ক্রয়। এই ৩০০০ টাকার কলকবজা ক্রয় এটা কি আছে ক্রয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই যে কাজগুলো আমরা দেখলাম এখানটায়, এখানে এই অ্যামাউন্টগুলো থেকে আমাকে ক্যালকুলেশন করে নিট ক্রয় বের করতে হবে আগে। আর এই নিট ক্রয়ের উপরে কি হবে আমরা ব্যাট হিসাবভুক্ত করব। দেখুন নিট ক্রয় কিভাবে বের করব, ক্রয় থেকে আমরা জানি ক্রয় ফেরত থাকলে বাদ দিতে হয়। তাহলে ক্রয় আছে ৩৮৫০০, তা থেকে আমি ক্রয় ফেরত ৪০০০ টাকা লেস করে দিব। আর কলকবজা ক্রয় এটি ভুলবশত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে এই ৩০০০ টাকাও আমার এই ক্রয় থেকে মাইনাস করতে হবে। তাহলে ক্রয় থেকে মাইনাস হবে কি কি, ক্রয় আছে ৩৮৫০০, ক্রয় ফেরত আছে ৪০০০, আর কলকবজা ৩০০০। তাহলে ৩৮৫০০ থেকে ৪ আর ৩ ৭০০০, এই ৭০০০ টাকা মাইনাস করতে হবে। তারপরে যা থাকে ওই টাকার উপরে আমাকে ভ্যাট নির্ণয় করতে হবে। তো আমি এই কাজটুকু তাহলে আমি করতে যাচ্ছি, তোমরা হাতে নিশ্চয়ই কাগজ কলম নিয়েছো, তোমরা আমার সাথে কাজ করো। তো এখানে আরেকটি বিষয় আমি শেয়ার করে নেই, প্রশ্নে কিন্তু ব্যাট চলতি হিসাব অনেক সময় দেয়া থাকে। অনেক সময় প্রশ্নে কি দেওয়া থাকে, ব্যাট চলতি হিসাব দেওয়া থাকে। যদি ব্যাট চলতি হিসাবের কোনো ব্যালেন্স প্রশ্নে দেওয়া থাকে, রেও মিলে ব্যাট চলতি হিসাবে ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে সেই ব্যালেন্সটি এইখানটায় আমাকে প্রথম বসাতে হবে। হ্যাঁ, এখানে ব্যালেন্সটি আগে বসাতে হবে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানটায় ব্যাট চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে। সেটা কত টাকা দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি ব্যাট চলছে ব্যালেন্স আছে ১৫,০৫০ টাকা, ১৫,০৫০ টাকা দেওয়া আছে। এবং এটি ডেবিট ব্যালেন্সও থাকতে পারে, এটি ক্রেডিট ব্যালেন্সও থাকতে পারে। ওকে, আমি ধরে নিচ্ছি এটি ডেবিট ব্যালেন্স। আমি ধরে নিচ্ছি কি ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স যদি থাকে তাহলে এখানটায় এসে ডেবিট ঘরে বসবে, এই ব্যালেন্সের ঘরে এইখানটায় বসবে। হ্যাঁ, ডেবিট ব্যালেন্স হলে কোথায় বসবে, এইখানে বসবে ডেবিট ব্যালেন্স। যদি প্রশ্নে এই ডেবিট ব্যালেন্স না থেকে এখানে যদি থাকে ক্রেডিট ব্যালেন্স, বলা থাকে ক্রেডিট ব্যালেন্স ১৫,০৫০ টাকা, তাহলে এই ঘরে বসবে। ব্যাট চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স দেওয়া থাকলে ডেবিট ঘরে বসবে। ব্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স রেও মিলে যদি ক্রেডিট পাশে থাকে তাহলে এখানে ক্রেডিট পাশে বসবে। এই প্রশ্নে আমি ধরে নিচ্ছি ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। আমি কি ধরে নিচ্ছি, ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। তাহলে আমি এখানে প্রথমে সাল লিখলাম ১৯১৮।
আমি ধরে নিচ্ছি এটি বছরের শেষ দিন, তাহলে ডিসেম্বর 31, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত? 15,050 টাকা, 15,050 টাকা। তো এখানে এই যে ডেবিট ব্যালেন্স দেওয়া আছে 15,050 টাকা, এই ডেবিট ব্যালেন্স প্রশ্নে যা দেওয়া ছিল আমি দেখে দেখে জাস্ট ওই টাকাটা এখানে বসিয়েছি। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই যে ক্রয়ের আইটেমগুলো আছে, পণ্য ক্রয়, ক্রয় ফেরত, কলকবজা ক্রয়, হ্যাঁ, এই যে আইটেমগুলো আছে, এই তিনটা আইটেম 1, 2, 3, এই তিনটা আইটেমকে সমন্বয় করতে হবে এবং সেখান থেকে আমাকে ব্যাট বের করতে হবে, করে এখানটা এনে বসাতে হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি যেহেতু ডিসেম্বর 31 তারিখ, তো সেই দিন আমার এখানে এই ইনফরমেশনটি আমি এখানে উপস্থাপন করব। আমি এখানে লিখব কি? ক্রয় হিসাব, ক্রয় হিসাব অর্থাৎ ক্রয়ের মধ্যে যে পরিমাণ ভ্যাট আছে সেটিকে আমি এখানে উপস্থাপন করছি। তো ক্রয়ের মধ্যে কি কি আছে আমি এখানে প্রথমে দেখেছি, ক্রয় আছে 38,500 টাকা, লিখলাম 38,500 মাইনাস, এখান থেকে মাইনাস হবে ক্রয় ফেরত 4,000 টাকা, এই 4,000 টাকা আমি এখানে মাইনাস করলাম, 4,000 টাকা। এখানে আমি বলেছি, এর আগে বুঝিয়েছি যে কলকবজা ক্রয়, কলকবজা ক্রয় এটি ভুলবশত কিসে আছে? ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে কলকবজা ক্রয় 3,000 টাকা, এই 3,000 টাকা এখানে ক্রয়ের মধ্যে আছে, সো এখান থেকে এই 3,000 টাকাও মাইনাস করব। এই তাহলে 38,500 টাকা থেকে ক্রয় ফেরত 4,000 টাকা বাদ দিলাম, এখানে প্রশ্নে ক্রয় ফেরত দেওয়া আছে, আর সমন্বয়ে এখানে 3,000 টাকা দেওয়া আছে, সমন্বয়ে এই যে এখানে 3,000 টাকা দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, এই 3,000 টাকা কি? কলকবজা ক্রয়, এটি ভুলবশত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সো ক্রয় থেকে এটি মাইনাস, এখান থেকে মাইনাস করে দিলাম। তাহলে এই 38,500 টাকা থেকে এই 4 আর 3 7,000 টাকা মাইনাস করব, যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপর আমরা এখন ব্যাট ক্যালকুলেট করব। ব্যাটের হার কত? প্রশ্নে দেওয়া আছে ব্যাটের হার 15%। তো 15% যদি হয় তাহলে আমরা অনেকেই কি করি, এখানে এরকম 15% দিয়ে দিই, তাই করি না? কিন্তু এই কাজটি করলে ভুল হবে, এই কাজটি করলে কি হবে? ভুল হবে। ঠিক আছে, আমরা এখানে 15% আছে, যারা জানি না, বুঝি না বা পারি না, তারা কিন্তু আন্দাজে আমরা একটা বসাই দিব। কিরকম? আমাদের 15% দেওয়া আছে, আমি এখানে 15% বসাই দিয়ে করে ফেলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি করা যাবে না। সো এটি কিভাবে করতে হবে খুবই গুরুত্ব দিয়ে আমরা এখন এটি শেখার চেষ্টা করব। এখানটায় 15% বলতে বলা আছে যে এই 15% সহ, অর্থাৎ আমার এখানে আমি একটু রাফ লিখে নিই তোমাদের বোঝার জন্য, পরে এটা মুছে দিব। এখানে আমার পণ্য ক্রয় যদি হয় 100 টাকা, তাহলে ওর সাথে 15 টাকা হলো ব্যাট। তাহলে ব্যাট সহ ক্রয়, ব্যাট সহ ক্রয় 115 টাকা। এটা বোঝো কিনা দেখো, এখানে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ,
একটু মনোযোগ দিতে হবে সবাইকে প্লিজ। ক্রয় যদি হয় 100 টাকা, ব্যাট হবে 15 টাকা, দ্যাট ইজ 15%। 100 টাকা পণ্যের মূল্য আর 15 টাকা হলো আমার ভ্যাট। তাহলে 100 আর 15 দুটো মিলে 115। তাহলে ব্যাট সহ পণ্যের মূল্য 115 টাকা। ব্যাট সহ কত টাকা? 115 টাকা। তাহলে ব্যাট সহ যদি পণ্যের মূল্য 115 টাকা হয়, তাহলে ব্যাট কত টাকা? 15 টাকা। আবার বলছি, ব্যাট সহ ক্রয় মূল্য যদি ব্যাট সহ ক্রয় মূল্য যদি 115 টাকা হয়, তাহলে ভ্যাট কত টাকা? 15 টাকা। দ্যাট মিনস এখানে যে ঘটনাটা ঘটছে সেটি হলো এরকম হচ্ছে, হ্যাঁ, এরকম হচ্ছে যে 15/115 হচ্ছে, 15/115 হচ্ছে। ওকে, 15/115। তাহলে এখন ক্রয়ের পাশে এই জায়গাটায় আমি বসাবো এই 15, নিচে 115। আমি কি বোঝাতে পেরেছি? ব্যাট সহ ক্রয় থাকলে বা ব্যাট সহ বিক্রয় থাকলে আমরা কি করব? এরকম ক্রয়ের যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্ট থেকে কোনো আইটেম যদি বিয়োগ হয়, কোনো আইটেম যদি যোগ হয়, সেটা যোগ বিয়োগ করে যে টাকা পাবো তার উপরে 15/115 এটা করব। এখন এটা করে দেখো তো এখান থেকে কত টাকা ব্যাট বের হয়। তোমরা সবাই বের করো। 38,500 থেকে এখানে 4 আর 3 7,000 টাকা মাইনাস করে দাও, তাহলে থাকবে কত? 31,500 টাকা থাকবে। কত থাকবে? 31,500 টাকা থাকবে। তাহলে এই 31,500 টাকার উপরে আমরা ক্যালকুলেটর ইউজ করি, দেখি কত টাকা হয়। ওকে, এখানে 38,500 মাইনাস হলো 7,000, থাকবে 31,500। এটার উপরে আমি 15 দিয়ে গুণ করব, ভাগ করব 115 দিয়ে, তাহলে কত টাকা হয়? 4,109 টাকা। কত টাকা হয়? কত টাকা হয়? 4,109 টাকা। এখানটা এটা ক্যালকুলেট করলে এখানে হয় হলো 4,109 টাকা। এই যে 4,109 টাকা, এটা হলো আমার ক্রয়ের ব্যাট, ক্রয় হিসাবের ব্যাট। এই 4,109 টাকা আমার পণ্য ক্রয় করার সময় গভর্নমেন্টকে দিতে হয়েছে। এই টাকাটা গভর্নমেন্টকে দিতে হয়েছে। কত টাকা দিতে হয়েছে? 4,109 টাকা। তাহলে এই 4,109 টাকা আমার ক্রয়ের মধ্যে কি আছে? অন্তর্ভুক্ত আছে। তো ক্রয়ের ব্যাট যেটি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেটি কিন্তু আমি এই ডেবিট পাশে বসাবো, এই ঘরে বসাবো। 4,109, এই যে 4,109 টাকা বের করেছি, এই টাকাটা আমি কোথায় বসালাম? ডেবিট ঘরে বসালাম। প্রশ্ন হতে পারে, স্যার কেন ডেবিট পাশে বসালেন? এটি কেন আমার ক্রেডিট ঘরে বসবে না? এখানে কেন ডেবিট ঘরে বসবে? এই প্রশ্ন হতে পারে তোমাদের। মনে রাখবা, ক্রয় ডেবিট হয় আর ক্রয়ের টাকাগুলো, এই যে ক্রয়ের যে টাকা, এগুলো সব রেওয়া মিলে ডেবিট পাশে থাকে। তো যেহেতু রেওয়া মিলে ডেবিট পাশের এটি আইটেম, সো এটি ব্যয়, ব্যয় ডেবিট হয়। তার ক্রয়ের থেকে যে টাকাটা আমি পৃথক করছি এটা ডেবিট পাশেই বসবে। তাহলে এখন এখানটায় এসে আমি দেখতে পাচ্ছি আগের ডেবিট ব্যালেন্স আছে 15,050 টাকা, আর এখানে আমার আছে 4,109 টাকা। এই টাকার সাথে এই টাকা যোগ করো। ডেবিটে আর ডেবিটে কি হয়? যোগ হয়। ডেবিটে আর ডেবিটে, এটাও ডেবিট, এটাও ডেবিট। তাহলে ডেবিটে এবং ডেবিটে কি হবে? যোগ হবে। তাহলে ডেবিটে ডেবিটে যখন যোগ হবে তখন এই দুটো অ্যামাউন্ট যোগ করে এই ঘরে বসায় দাও। দেখো তো কয় টাকা হয় এখানে বসালে?
9 টাকা প্রথমে, তারপরে 0 আর 5 আছে 5, 1 হবে এখানে, 4 আর 15 হয় কি 19, তাহলে 19,159 টাকা। এখানে হচ্ছে 19,159 টাকা। তাহলে এই কাজটুকু আমরা করলাম, যে ক্রয়ের ফাংশনটুকু আমরা প্রয়োগ করলাম। এবার আমাদের হাতে কি আছে দেখো, আমি এটির কাজ করে ফেলেছি, আমি এই ব্যালেন্স বসিয়ে ফেলেছি, এটার কাজও শেষ। তারপরে আমার ক্রয়ের ফাংশন শেষ, এটাও করে ফেলেছি, এই সমন্বয়ের কাজও করে ফেলেছি। হ্যাঁ, তাহলে সমন্বয়ের কাজও শেষ। তাহলে আমার কাছে এখন রয়ে গেল কি, আমার কাছে এখন আমার কাছে আছে বিক্রয় আছে 60,000 টাকা, আর বিক্রয় ফেরত আছে 8,250 টাকা। আমি এইটুকু এখন ক্যালকুলেট করব। তো প্রশ্ন হলো, বিক্রয়ের মধ্যে কিন্তু ব্যাট দেওয়া আছে 15%, আর বিক্রয় ফেরতও এখনো আছে। তাহলে আমি এখন এই জায়গাটায় এসে এটা বসাবো, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত? এখানে বলা আছে 60,000 টাকা, বিক্রয় হিসাবে 60,000 টাকা আছে। আর বিক্রয় ফেরত আছে কত? 8,250 টাকা। বিক্রয় 60, তা থেকে আমরা 8,250 টাকা মাইনাস হবে। কেন মাইনাস হবে এই প্রশ্ন তোমাদের হতে পারে। আমরা জানি বিক্রয় থেকে বিক্রয় ফেরত কি হয়, বাদ দিতে হয়। বিক্রয়ের কারণ বিক্রয় তো আমি করেছিলাম, সেটি ফেরত এসেছে, যদি ফেরত আসে তাহলে বিক্রয় কি হবে, কমে যাবে। সো বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস, তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করো, 60,000 থেকে 8,250 টাকা মাইনাস করে দাও, যা থাকবে এটার উপরে ওই আগের নিয়ম প্রযোজ্য হবে, 15 নিচে 115, 15 ভাগ হবে 115। এখন দেখো এখানে ব্যাট কত টাকা হয়, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ, তোমার এখানে 60,000, তারপরে মাইনাস হবে 8,250, থাকবে 51,750, ইন্টু হবে 15, ভাগ হবে 115, তাহলে হবে কত? 6,750 টাকা। এখানে এই কাজটি করলে আমাদের এখানে বের হবে 6,750 টাকা। এই যে 6,750 টাকা হলো, এই টাকাটি এটি আমার ক্রেডিট পাশে বসলো। কেন বসলো ক্রেডিট পাশে? আমরা জানি বিক্রয় হলো ক্রেডিট আইটেম, বিক্রয় হলো আয়, আয় হলে এটি রেওয়া মিলে কোন পাশে থাকে, ক্রেডিট পাশে থাকে। তাহলে ক্রেডিট পাশের আইটেমের উপরে যদি ব্যাট হয়, সেই ব্যাটটাও ক্রেডিট পাশে আছে, যেহেতু এটি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত, সো আমি এটি ক্রেডিট পাশে বসিয়েছি। তাহলে ক্রয়ের ব্যাট সবসময় ডেবিটে বসাবে, আর বিক্রয়ের ব্যাট ক্রেডিটে বসাবে। মনে থাকবে, ক্রয়ের ব্যাট ডেবিটে বসবে আর বিক্রয়ের ব্যাট ক্রেডিটে বসবে। তাহলে এখানে আমি এই বিক্রয়ের ব্যাট বসালাম, এখানে আছে ডেবিট 19,000 আর এখানে আছে ক্রেডিট 6,750। তাহলে ডেবিট থেকে এই ক্রেডিট এই টাকাটা কি করব, আমরা মাইনাস করে দিব, এখান থেকে এটা মাইনাস করে দিব। তাহলে আমরা এই 6,750 টাকা মাইনাস করব 19,159 টাকা থেকে, 19,159 মাইনাস করে দিলে কত থাকে, 12,409 টাকা থাকে, 12,409। এই যে 12,409 টাকা আমি পেয়েছি, এটি আমার ব্যাট হিসেবের ব্যালেন্স, ব্যাট চলতি হিসেবের ব্যালেন্স বা ব্যাট চলতি হিসেবের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি আমরা যেটি সলভ করলাম এখন, এটি কিন্তু সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। তোমরা যারা বাসায় আছো
তোমরা বই খুলেও দেখতে পারবা, সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। এটি আমরা ব্যয় চলতি হিসাব ওখানে চেয়েছে, সেই ব্যয় চলতি হিসাবটা আমি সলভ করেছি। এবং পরীক্ষায় প্রায় ব্যয় চলতি হিসাব আসে। সামনে অ্যাসাইনমেন্ট দিচ্ছে গভর্নমেন্ট, অ্যাসাইনমেন্ট সামনে আসলে আমি আশাবাদী সেখানেও ব্যয় চলতি হিসাব থাকবে। হ্যাঁ, প্রায়ই ব্যয় চলতি হিসাব পরীক্ষায় আসে। তো এটি একটি ইম্পর্টেন্ট টপিক। ব্যয় চলতি হিসাব নিয়ে আমি আবারও একটু রিভিউ করছি। আজকের ক্লাসে আমি কি শিখালাম তোমাদের? প্রথমে বলেছি ব্যয় চলতি হিসেবে কোনো ব্যালেন্স যদি রেওয়া মিলে দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া থাকে, সেই ব্যালেন্সটা আমরা কি করব? প্রথমে বসাবো। যদি এটি রেওয়া মিলের ডেবিটে দেওয়া থাকে তাহলে আমি ডেবিটে বসাবো। যদি এটি রেওয়া মিলের ক্রেডিটে দেওয়া থাকে আমি এটি ক্রেডিট পাশে বসাবো, এই ঘরে বসাবো। অর্থাৎ ব্যয় চলতি হিসেবে ব্যালেন্স থাকলে সেটি আমি ছক করে সে ছকে বসাই দিব। যদি ব্যয় চলতি হিসেবে ব্যালেন্স না থাকে তাহলে এই লাইনটি, যে উপরের লাইনটি আমরা লিখেছি, এটি হবে না, উপরের লাইনটি হবে না। ঠিক আছে? তারপরে সাধারণত ব্যাট হয় কিসের উপরে? ক্রয়ের উপরে হয়। আর কিসের উপরে হয়? বিক্রয়ের উপরে হয়। তো ক্রয়ের উপরে যদি ব্যাট হয় আমাকে কি করতে হবে? যে ক্রয়ের সাথে যদি কোনো সমন্বয় থাকে, কোনো আইটেম থাকে যে আইটেমগুলোর কারণে ক্রয় বাড়তে পারে, ক্রয় কমতে পারে, তাহলে ক্রয়ের সাথে সেগুলো যোগ বিয়োগ করতে হবে। ক্রয়ের সাথে সেগুলো কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। যেমন ক্রয় ফেরত থাকলে আমরা মাইনাস করে দিব, আবার ক্রয় বাট্টা থাকলে সেটা মাইনাস করে দিব, পণ্য উত্তোলন থাকলে ক্রয় থেকে মাইনাস করে দিব। হ্যাঁ, এরকম ভাবে কোনো সমন্বয় থাকলে সেটি সমন্বয়টাকে অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে। এই অঙ্কে ছিল যে কলকাতা ক্রয় 3000 টাকা ব্যাটের মধ্যে ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত, সেটি আমি এখান থেকে মাইনাস করে দিয়েছি। তো এভাবে আমরা কি করব? আমরা ক্রয় থেকে সংশ্লিষ্ট আইটেমগুলো যোগ বিয়োগ করে নিব। তো সংশ্লিষ্ট আইটেমগুলো যখন যোগ বিয়োগ করব, যে অ্যামাউন্ট পাবো আমি তার উপরে 15/115 হবে। ব্যাটের হার উল্লেখ থাকলে ভালো, যদি উল্লেখ নাও থাকে আমরা জানি ব্যাটের হার 15% ধরে করতে হবে। এটা মনে রাখবা। এখানে যেমন প্রশ্নে বলা আছে যে 15% ব্যাট সহ, যদি প্রশ্নে এই ব্যাটের হার উল্লেখ না থাকে তাহলেও আমরা কি করব? আমরা 15% ধরেই করব এবং 15/115 দিয়ে করব। ওকে, এখন এই ভ্যাট সংশ্লিষ্ট ফাংশনটুকু হওয়ার পরে আমি এখানে এটা ক্যালকুলেট করে বের করেছি 4109 টাকা। এই টাকাটি আমি এখানে ব্যালেন্সের সাথে অ্যাড করে 19,159 টাকা হলো। তারপরে আমি কি করেছি? বিক্রয় হিসাবের ব্যাট নিয়ে এসেছি। তোমরা জানো যে বিক্রয় এখানে প্রশ্ন দেওয়া আছে আর বিক্রয় ফেরত দেওয়া আছে। তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করে দিয়েছি। যদি আরো কোনো আইটেম প্রশ্ন থাকে, যেমন অলিখিত বিক্রয় থাকতে পারে, ধারে বিক্রয় থাকতে পারে, সেগুলো বিক্রয়ের সাথে যোগ করতে হয়। তো এরকম কোনো আইটেম থাকলে আমরা বিক্রয়ের সাথে যোগ করব। যোগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে সেটি আমরা এখানে বসাবো। সেটি বসানোর পরে আমরা পার্সেন্টেজ করে যা বের হয় এখানে 6,750 টাকা। এই 6,750 টাকা আমার কি করতে হবে? ব্যাট চলতি হিসাবে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 19,159 টাকা থেকে বিক্রয় হিসাবে এটা মাইনাস করে দাও। মাইনাস করে দেওয়ার পরে যদি থাকে সেই টাকাটা আমরা এখানে বসাবো। ঠিক আছে? তাহলে বিক্রয় হিসাবে আমার এখানে যা আছে তা থেকে এটা মাইনাস করে যা থাকবে এই টাকাটা এখানে বসবে। এভাবে আমার ফাইনালি যে অ্যামাউন্টটা আসলো 12,409 টাকা, এটাই কিন্তু আমার ব্যাট চলতি হিসেবে অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাট নিয়ে ব্যাপক আলোচনা করলাম এবং ব্যাট নিয়ে আমরা এর আগেও ক্লাসে আমরা কথা বলেছি। ব্যাট নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা
এই যে আজকে ক্লাসটি হচ্ছে ফেসবুকে, এই ক্লাসের কমেন্টসে লিখো, আমি কমেন্টসগুলো ফলো করব এবং আগামী ক্লাসে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আমরা ইন্টারেকশন করতে পারছি না তোমাদের সাথে, আমরা ওয়ান ওয়েতে আছি। আমি বলছি, তোমরা হয়তো শুনছো। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা সারা বাংলাদেশ থেকে ক্লাসটি ফলো করছো, আমরা জানি। লাইভে হয়তো কম আছো, কিছুক্ষণ পরে আমরা দেখি অনেকে দেখো কেউ ডাউনলোড করে নিয়ে বারবার সেটি রিপিট করছো। তো যেখানে তোমার কোশ্চেন থাকবে ব্যাট সম্পর্কে, যে কোনো কোশ্চেন যদি থাকে, আজকের ক্লাসে আমি বলবো যে কমেন্টসে আছে, সে আমাদের পেজে এটি লাইভ চলছে, সেখানে কমেন্টস অপশনে যে তুমি কমেন্টস করে দিও তোমার কোনো কোশ্চেন থাকলে, আমি সেটি আগামী ক্লাসে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ সারা দেশব্যাপী এই যে অতিমারির সিচুয়েশন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের অলসতার কারণে, আমাদের সচেতনতার অভাবের কারণে হয়েছে। এটি সত্য। আমরা সচেতন হয়ে নিজেকে রক্ষা করি, নিজে বাঁচলে মানুষ বাঁচলে দেশ বাঁচবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।